All right, everyone. I am trying a different thing today. So today, what I'm trying to do is I am talking about piano. Now, on 17th, 17 তারিখ we are going to do something. 17 তারিখ যেটা আমরা করব সেটা নিয়ে আমি ইউটিউব লাইভটাকে টেস্ট করছি। Generally, what I do is I use the streaming software, but today I am trying a little bit of experimentation and I'm trying the natural YouTube live or যেটা normally থাকে সেটাকে আমি ইউজ করার চেষ্টা করছি। But what you have to understand is যে আমরা পিয়ানোকে নিয়ে কথা বলছি। এবার পিয়ানোকে নিয়ে কথা যখন বলছি তখন আহ, পিয়ানোর ইনস্ট্রুমেন্টটা কি? আমি আর বাজাচ্ছি না আজকে, বিকজ অন 17th আমরা কি করছি, কম্পোজারদের স্টাইল নিয়ে আমরা আলোচনা করছি। কম্পোজারদের স্টাইল নিয়ে যখন আলোচনা করছি তখন এখনো পর্যন্ত আমি ভেবেছিলাম সিজন 2-তে যাদের নিয়ে আমি আলোচনা করেছি আই উইল অনলি ডিসকাস দোজ কম্পোজার্স, বাট ইন্টারেস্টিংলি হোয়াট আই এম থিঙ্কিং অফ ইজ আমি সিজন 1-এ যাদের নিয়ে আলোচনা করেছি তাদেরও বাজানোর স্টাইল, কম্পোজিং স্টাইল, তাদের সিনেম্যাটিক ফিল কি আছে, তাদের ফিলোসফি এস্থেটিক্স কি আছে সেটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড যেটা নিয়ে আমরা করব সেটা হচ্ছে যে আমাদের যাদেরকে নিয়ে আমরা সিজন 2-তে আলোচনা করেছি তাদের নিয়েও আমরা করব আলোচনাটা। তো আরেকটা যেটা বলার সেটা হচ্ছে যে আই থিঙ্ক ইট ইজ ভিজিবল, অর এটা শোনা যাচ্ছে তো? আমি একটু নতুন সে ট্রাই করছি তো, সো আই জাস্ট হ্যাভ টু সি ওয়েদার ইটস দেয়ার অর নট। হ্যালো, 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 হ্যালো। আই থিঙ্ক ইটস, না হলে আবার পরে একটা সেশন করে দেবো, বাট আই থিঙ্ক ইট ইজ অডিবল। তো যেটা বলছিলাম, যখনই আমরা একটা ইনস্ট্রুমেন্ট দেখি বা যখনই আমরা একটা পিয়ানো যখন আমরা কি দেখছি, কিছু হোয়াইট কিজ আর কিছু ব্ল্যাক কিজ আছে। এবার সেখানে সবসময় যারা আমায় অনেক সময় জিজ্ঞেস করে, তার জন্য আমি ছোট্ট করে এই সেশনটা করছি। পিয়ানোতে অ্যাকচুয়ালি পিয়ানো কি? আমি মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট শেখার জন্য দুটো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট নিয়ে কথা বলেছি। সেই মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট কি? জেনারেলি যদি আমি বলে থাকি তাহলে দুটো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট নিয়ে আমি কথা বলছি। একটা হচ্ছে আমার ইউকেলেলে নিয়ে আমি বলেছি, হাউ ইউ ক্যান প্লে ইউকেলেলে। I have done a session on that. And your fluter, recorder flute, যেখানে আমরা woodwinds নিয়ে কথা বলছি, how can you play woodwinds? And আমি ক্ল্যারিনেট মেনশন করেছি, সবকিছু মেনশন করেছি, বাট আলটিমেটলি আমি কি বলছি, আমি বলছি যে কোন স্কেলটা আমি বাজাচ্ছি, কোন রেঞ্জে সেটা রয়েছে। নাও সো ভেরি সুন, মেবি ইন ফিউ মান্থস অর মেবি ইন 2 months, 1.5 or 2 months, আমরা যেটা নিয়ে আলোচনা করবো ভায়োলিন অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট, চেলো অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট। তো 17th আমরা করছি হচ্ছে এখনো পর্যন্ত যে কম্পোজারদের নিয়ে আমরা আলোচনা করেছি তাদের স্টাইলস গুলো, কিভাবে আমি বাজাচ্ছি, টেম্পোটা কি হচ্ছে, ফ্রেজিং গুলো কিভাবে আসছে, আরপেজিও হচ্ছে, স্কেল কিভাবে হচ্ছে, মোড কোথায় ইউজ হচ্ছে, এইগুলো নিয়ে আমরা কথা বলছি। বাট আরেকটা ব্যাপার নিয়ে যেটা আমার বলার সেটা হচ্ছে যে আমি যখন ভায়োলিন একটা ইনস্ট্রুমেন্ট নিচ্ছি তাহলে সেটা ওই কিবোর্ডের সাথে তার সম্পর্ক কি, বা একটা পিয়ানোর সাথে তার সম্পর্ক কি। রেকর্ডার ফ্লুট নিয়ে উই হ্যাভ টকড অ্যাবাউট যে আমরা রেকর্ডার ফ্লুট কিভাবে বাজাবো, সেটার সাথে সম্পর্কটা কি। যদি গিটার, অনেকে শুরুতে গিটার বেছে নিচ্ছে, তাহলে গিটার যখন আমি বাজাবো তখন গিটারের সাথে এটা সম্পর্কটা কি সেটা। যদি আমি ভায়োলিনকে বেছে নিই তাহলে ভায়োলিনের সাথে, বা চেলোকে বা ভিওলা যদি আমি বেছে নিই তাহলে এটার সাথে সম্পর্কটা কোথায়। ডবল বেস ইনস্ট্রুমেন্টটাকে বেছে নিই তাহলে ডবল বেস ইনস্ট্রুমেন্টটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, তো সেটা আমি বুঝবো কি করে। তো অনেকে যার জন্য পিয়ানো দেখেই ভাবে পিয়ানো একটা ইনস্ট্রুমেন্ট, আমার বাজিয়ে লাভ নেই। বাট ওয়াই আই এম ডুইং দিস সেশন ইজ ইটস এ ভেরি স্পেশাল সেশন, কেন এটা সচরাচর আমি কাউকে নিয়ে আলোচনা করছি না, বাট আমি ওভারঅল পিয়ানো অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট বলছি। এবং সেটা 88 কির পিয়ানো হতে পারে, বা আমার কাছে যদি সিন্থ থাকে তাহলে এটা 61 কি হলো, কয়েকটা, তাহলে 61 আর 82 যে হচ্ছে সেটার মধ্যে ডিফারেন্সটা কি আছে, এইটাও একটা বোঝার ব্যাপার। আলটিমেটলি আমি বলেছি যে আমার 7খানা হোয়াইট আর 5খানা শার্প। কেন 5খানা শার্প? দুটো জায়গা তার মানে কম আছে। বি আর সি এর মধ্যে আমার কোনো শার্প নেই, বি এর পরে সি হয়ে যায়, মানে দুটো। আমি দেখবো যে আমি যদি ভাঙি পিয়ানো যখন বাজাই তখন T1 2 3 4, T1 2 3 4 এরকম ভাবে আমরা করি। তো টি মানে হচ্ছে থাম। তো ব্যাপারটা যেটা হয় যে আমার
একটা অক্টেভ যদি আমি নিই, সেখানে আমার 12খানা নোট আছে। আমি দেখছি সাদা আমার কটা আছে, আমি এরকম প্যাটার্ন আছে একটা। 3খানা সাদা কি, 4খানা সাদা কি, 3খানার মাঝখানে ওখানে 2খানা কালো কি, 4খানার মাঝখানে 3টে কালো কি। তাহলে আমি বুঝবো কি করে? মোট কথা আসছে কি, আমার 7খানা সাদা কি, 5খানা আইভরিজ বা ব্ল্যাক কি আমি যদি বলি, সেটা আমি যদি এইটা থেকে পরের দিকে যাই, তাহলে আমি বলবো শার্প। মানে যদি আমি এক্স নোট থেকে তার ডান দিকে ওপরের কালো কিটাকে দেখি, তাহলে সেটা হবে এক্স শার্প। আবার এক্স এর পরেই যদি আমার ওয়াই কিটা থাকে এবং দুটোর মাঝখানে ওই কালো কিটা আছে, আমি যদি ওয়াই থেকে একটু লেফটের দিকে দেখি, তাহলে সেটা হবে ওয়াই ফ্ল্যাট। এখন এক্স ওয়াই কোনো নোট হয় না, আমি জাস্ট ফর দ্য সেক অফ এক্সপ্লানেশন আই এম সেইং দ্যাট। যদি আমি ডান দিকে যাই, তাহলে আমার শার্প। যদি আমি লেফট সাইডে যাই, তাহলে আমার হচ্ছে ফ্ল্যাট। এবং করেসপন্ডিং নোটটা কি হবে? যদি আমি এক্স থেকে ডান দিকে ওপর দিকটা দেখি, তাহলে এক্স এর শার্প। যদি আমি ওয়াই থেকে বা দিকে দেখি, সেমই নোট আমি দিচ্ছি, ওয়াই ফ্ল্যাট। তাহলে যে 3খানা সাদা লেফটে, সেটা কি আছে? সি ডি ই, 3টে সাদা। তার উপরে কি আছে? একটা হচ্ছে সি শার্প, একটা হচ্ছে ডি শার্প। তাহলে আমি বলবো ই আর এফ এর মধ্যে নেই, আমি বলেছি, তাহলে ই আর এফ পরপর দুটো সাদা, যার জন্য এই 3টে প্যাটার্নটা আমি বুঝতে পারছি। নাহলে ই আর এফ এর মধ্যে একটা কালো আইভরি ব্ল্যাক থাকতো, যেটা নেই। তার মানে ওখানে কোনো শার্প ফ্ল্যাট নেই। ই এর পরে একদম এফ। একটা আবার দেখছি কি, এফ জি এ বি, এটা হচ্ছে 4টে নোট। সি ডি ই, এই 3টে নোটের একটা প্যাটার্ন। এফ জি এ বি, এই 4টে নোটের একটা প্যাটার্ন, 4টে সাদা। তার উপরে যখন মাঝখানে আমি দেখছি 3টে আইভরি, তাহলে 3টে আইভরি কেন? আবার মাঝখানে 4টের পরে আমি চেঞ্জটা বুঝছি কি করে? লাস্টে আমি কি বললাম? এফ জি এ বি, বি এর পরে কোনো কালো নোট নেই। তাহলে বি আর সি এর মধ্যে সেখানে কোনো কালো নোট নেই, বি আর সি এর মধ্যে কোনো শার্পস বা ফ্ল্যাটস নেই। বি এর পরে ওটা সিধাসিধি একদম সি তে চলে যায়। তাহলে ই আর এফ এর মধ্যে যখন একটা কোনো নেই, this is nothing between F as a sharp or flat. Between B and C, there is no B straight away you can do C. Then E, C sharp, D, T sharp, E, এক প্যাটার্ন হয়ে গেল। 3টের প্যাটার্নটা 3টে সাদা দিয়ে আমি বলছি। এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, সি, 4টে সাদার প্যাটার্নটা হয়ে গেল। তারপরে আরেকটা নেক্সট অক্টেভ শুরু হলো। এবার যখন আমি 88 কির একটা পিয়ানো নিচ্ছি, অ্যাকোস্টিক গ্র্যান্ড নিতে পারি, ডিজিটাল পিয়ানো নিতে পারি, তখন কি হচ্ছে? আমার অক্টেভটা বাড়ছে। এটা আমি কেন আরো বলছি? বিকজ উই হ্যাভ ডিসকাসড লট অফ মিউজিশিয়ানস, লট অফ কম্পোজার্স। আমরা পিয়ানো হয়তো বাজিয়েওছি, পিয়ানোতে বিভিন্নভাবে ঘুরেছি, বাট আমার মনে হলো ওয়েদার ইউ আর গেটিং দ্য বেসিক্স অর নট, মেবি ইউ আর গেটিং ইট। ইভেন ইফ ইউ আর গেটিং ইট, সেটার সাথে অন্য ইনস্ট্রুমেন্টের সাথে রিলেশনশিপটা কি? ওয়াই আই এম সেইং দিস এগেন, আই এম টেলিং ইউ দ্যাট অনেক সময় কি হয়, when you suppose one day you will compose a symphony orchestra, সেটা তো রোম ওয়াজন্ট বিল্ট ইন আ ডে। একদিনে যে আপনি ভাবলেন আজকেই বাজাবেন, কালকে গিয়ে আপনি সিম্ফনি অর্কেস্ট্রা কন্ডাক্ট করছেন, সেটা তো হয় না। ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক, এগুলো সব মিলে মিশে আস্তে আস্তে স্তরে স্তরে জমে জমে আমি ওই জায়গাটায় যাচ্ছি। সেই সিম্ফনি অর্কেস্ট্রাটা বা চেম্বার অর্কেস্ট্রাটা আমার কন্ডাক্ট করার জন্য বা সেটাকে কম্পোজ করার জন্য আমার কি জানতে হবে? ইন্ডিভিজুয়াল ইনস্ট্রুমেন্টেশন আমার জানতে হবে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট যখন আমি দেখছি, তখন আমায় দেখতে হবে কোন স্কেলে বাজছে, কোন স্কেলে বাজানো উচিত, সেটাকে ট্রান্সপোজ করছে কিভাবে, অ্যাডলিভ হচ্ছে কিভাবে, সেটা হারমোনি, আরপেজিও, কর্ডস, কোনটা কি হচ্ছে, সেটা কর্ডস আদৌ আছে কিনা, স্কেলস শুধু বাজছে কিনা, মোডস বাজছে কিনা, সবগুলো আমি দেখছি একটা ইনস্ট্রুমেন্ট যখন দিচ্ছি। একটা ইনস্ট্রুমেন্ট একটা টিম্ব্রে থাকে, কিভাবে বাজানো হচ্ছে, সেটা প্লাগ করে, স্ট্রিং প্লাগ করে, নাকি বাও দিয়ে ইনস্ট্রুমেন্ট করা হচ্ছে, নাকি আমার টিম্প্যানির মতো এরকম বা পারকাশনের মতো মেরে মেরে কটা হচ্ছে, নাকি ড্রামস করা হচ্ছে, ডিপেন্ডস। বাট আমি বলছি স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, ব্রাস ইনস্ট্রুমেন্ট, উড উইন্স, যেগুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত কথা বলেছি, বিভিন্ন কম্পোজারের মধ্যে ঘুরে ফিরে এসেছি, বাট আলটিমেটলি উই আর টকিং অ্যাবাউট আ রেঞ্জ, একটা রেঞ্জ অফ নোটস। এবার একটা নোট কি? আজকে আমি টাং করে যদি সিটা বাজাই, তাহলে সিটা হচ্ছে কি? আলটিমেটলি ইটস ফ্রিকোয়েন্সি। যখনই আমি একটা থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে অক্টেভে যাচ্ছি, তখন সেটা ডবল হয়ে যাচ্ছে।
তাহলে C4 আমি ভাবছি যে 88 খানা তো কি আছে, তাহলে আমি কোনটা দিয়ে শুরু করব? নিয়ম যেটা হচ্ছে C4 হচ্ছে আমার মিডল সি। C4টা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তার ডান দিকে আমি যখন এরকম ভাবে রাইট হ্যান্ড দিয়ে বাজাচ্ছি, সেটা হচ্ছে আমার ট্রেবলের দিকে চলে যাচ্ছে। আর লেফট সাইডে আমার বেসের দিকে যাবে, বিশেষত C2, ওই রিজিয়নটা C2 থেকে C3 যখন আসছে, তখন ওই রিজিয়নটা আমার বেসে যাবে, যেটা আমি বা হাত দিয়ে করবো। বেগে পান, নেভার মাইন্ড দিস, বিকজ আমি আজকে সারাদিনে প্রচুর বাজিয়েছি আর গান শুনেছি, and I have written a lot. I was outside having a lot, doing a lot of things, and but I had to do this today. 17th আমি বাজিয়ে শোনাবো, but piano as an instrument কোথায় ফিট করে, I had to talk about that. So bear with me few minutes. গিটারটা যখন আমি নিচ্ছি, তখন আমি কি পাচ্ছি? আমি যে এই যে ইনস্ট্রুমেন্টটা পাচ্ছি, EADGBE, তো আমি পাচ্ছি টিউনিংটা। তাহলে এখানে এই যে থ্রিজ আর ফোরস আর ফাইভস এর মধ্যে খেলাটা হচ্ছে, সেটা যদি আমি দেখি C4 মিডিল সি এর বা দিকের কিছুটা এসছে, ডান দিকের কিছুটা এসছে, টু সাম এক্সটেন্ট আমি একটা রেঞ্জকে কভার করছি। আবার যদি আমি আগের দিনের মতো রেকর্ডার ফ্লুটটা বলি, তাহলে আমি কি পাচ্ছি? C5 অক্টেভটা পাচ্ছি, C6 অক্টেভটা পাচ্ছি। কিছু স্কেলে C5টা ছাড়া C6 এ আর পাচ্ছি না, সব নোটস গুলো আর পাচ্ছি না। C5টা আমি মোটামুটি সব স্কেলেই, মোটামুটি না, সব স্কেলেই আমি C5টা পেয়েছি। C6 এ চারটে পার্টিকুলার স্কেল বা একটু এক্সপেরিমেন্টেশন করে আমি ওখানে দুটো অক্টেভ পেয়েছি C6 এর থেকে। আদারওয়াইজ আমি হয়তো মাঝখান থেকে কত 5 এর থেকে শুরু করছি, C6 এ গিয়ে আমার শেষ হচ্ছে, মাঝখানে কিছু স্কেলস এমন আছে শার্পস এন্ড ফ্ল্যাটস নিয়ে। মোটামুটি C5 C6 এর দিকে ঘোরাফেরা করছে আমার রেকর্ডার ফ্লুট। আমরা যখন ইউকেলেলে দেখেছি, তখন প্রত্যেক করে যে টিউন হচ্ছে, প্রত্যেক করে যে আমার তার আছে, সেগুলো সব ফোর্থে করা আছে। তো ইউকেলেলে যখন আমি দেখবো, তখন আমি দেখবো যে আমার GCEA করা আছে, প্রত্যেক কটা G4 C4 E4 A4। ওই যে C4টা, সেটা হচ্ছে আমার মিডল সি। এবার তার এই দিকে যে জিটা আছে রাইট সাইডে পিয়ানোতে আমি দেখিয়েছিলাম, সেইটা আমার ফার্স্টের জি স্ট্রিংটা, যার জন্য অনেক সময় ফার্স্টের স্ট্রিংটাকে আমরা কতটা ইউজ করছি সেটা একটা ম্যাটার করে। সি এর পরে যে ইটা আছে, সেটা আমার সি এর ডান দিকের স্ট্রিংটা, আর তারপরে যে এটা আছে, মানে এই যে লেফট সাইডের জি, সেটারও পরে যে এটা আছে, সবগুলোই ফোরে খেলা হচ্ছে। তো সেখান থেকে 5 এর মধ্যে আমরা যাচ্ছি, ওই C4 C5 এই রেঞ্জটায় খেলা হচ্ছে। এবার যদি আমরা ভায়োলিনটা দেখি, তাহলে আমরা দেখবো G3 থেকে শুরু হচ্ছে, G3, তখন আমরা 3 এর কিছুটা পেলাম, সেখান থেকে C4 পেলাম, C5 পেলাম, C6 পেলাম, এরম করে ওই C6 করে আস্তে আস্তে অনেকে বলে C7 পর্যন্ত যাওয়া যায়, খুব একটা হার্শ, একটা শ্রিল পিচ হয় C6 থেকে যখন C7 এ যাবো, বাট কয়েকটা নোটস হয়তো বানালাম। জেনারেলি ওই G3 থেকে C4, C4 থেকে C5, C5 থেকে C6, C6 থেকে ওই C7 এর দিকে যাওয়ার জন্য যতগুলো পাওয়া যায়। তাহলে আমি কি দেখলাম? ইউকেলেলে দেখলাম যে আমার ওই 4 5 এর মধ্যে ঘোরাফেরা করছে। আমি আমার ভায়োলিন দেখছি, ভায়োলিন বা চেলো, ভিওলাতে যদি বলি, ভিওলাতে আমার অ্যাডভান্টেজটা হচ্ছে কি, ভায়োলিনে আমি G3 থেকে শুরু করছি, ভিওলাতে আমি C3 থেকে পেয়ে যাচ্ছি। ফলে ওই যে লাস্টের কয়েকটা নোট হলো, এই লেফট সাইডের যে কয়েকটা নোট হলো, দ্যাট মেক্স এ লট অফ ডিফারেন্স। একটু যেন খুলে যায় সাউন্ডগুলো, এই নিচের সাউন্ডগুলো যখন আমি পাচ্ছি, তখন যেন মিউজিকটা একটু খুলে যায়। বাট ওটাই আর কি, যে আমার সিক্সটাও আমি পেলাম, সিক্সটা যে পাচ্ছি মানে ট্রেবলের দিকে একটু হাই পিচ ইনস্ট্রুমেন্ট। যখন আমি বলছি একটু হাই পিচ ইনস্ট্রুমেন্ট, তখন আমি C4টা আমার মিডল কি ছিল পিয়ানোতে, আমি ডান দিকে এসে একটু C6 C7 একটু হাই পিচের দিকে চলে গেছি। আবার যখন লেফট সাইডে আমি একটু C2 এইদিকে যাচ্ছিলাম, বিশেষ করে ডবল বেস ইনস্ট্রুমেন্টে যদি আমি বলি, তাহলে সেখানে C1 এর কিছু খেলা আছে, C2 এর কিছু খেলা আছে, অতটা বেসের দিকে আমি চলে যাচ্ছি অক্টেভটা। তো আমি যদি 61 কি নিয়ে করি, অনেক সময় আমি আমার কয়েকটা অক্টেভ পাচ্ছি না লেফট সাইডে রাইট সাইডে। 88 কি করলে আমি অনেকটা রেঞ্জ পেয়ে যাচ্ছি। ফলে আমি যদি বলি যে আমি একটা 61 এর কি আছে, সেখানে আমি ডবল বেসের কথা নোট বাজাচ্ছি, সেটা আমি পাচ্ছি কি পাচ্ছি না সেটা আগে আমায় দেখতে হবে, কটা কি আছে, কিভাবে আমি বাজাচ্ছি। বাট চেলো আমার 2 তে আছে, চেলো আমার C2 তে আছে। তো চেলো যখন আমি দেখছি, তখন আমার C2 G2 D3 A3 এটাই টিউনিং করা আছে। তাহলে C2 থেকে C3 আমি পেলাম, C3 থেকে আমি আমার এসে পেলাম, আমার C2 পাচ্ছি, আমি G2 পাচ্ছি, D3 পাচ্ছি, A3 পাচ্ছি, এবং ওটা যেটা হচ্ছে না, ওই A3 যেটা পাচ্ছি, সেখান থেকে 4 এর দিকে একটু যাচ্ছে। তাহলে চেলোর দিকটা যখন আমি দেখছি, ওই মিডিল সি এর পাশে একটু বাঁ দিকে ঘেঁষে ওই দিকটায় হচ্ছে, এই দিকে কিছুটা একটু হলো।
এরকম ভাবে যাচ্ছে। আবার যখন আমি দেখছি এইটা নিয়ে আমি ডিটেলে আলোচনা করব। কখন সেটা হবে, তার সাথে চেঞ্জ করার অনেক উপায় আছে। টিউনিং চেঞ্জ করে সেটাকে আরেকটু উপর দিকে নিয়ে যায়। বাট আমি যেটা বলছি মোটামুটি, মোটামুটি কি হয়? মিডল সি এর দিকে যাচ্ছে, তার আশেপাশে একটু বাঁদিকে ঘেঁষে ওই দিকটা চেলোর ওখান থেকে কতটা কাছে আছে। ডবল বেসটা যখন করলাম তখন আরেকটু বাঁদিকে চলে গেল। মানে পিয়ানোর সাথে আমার শিফট হচ্ছে কিভাবে ইন্সট্রুমেন্টটা। যখন আমি বেস বলছি, যখন আমি ভায়োলিনটা বলছি, তখন সেই জি3 থেকে শুরু করে ওই দিকটা গিয়ে সি4, সি5 ওই রেঞ্জটা হলো। ভিওলাটা যখন আমি শুরু করছি তখন আরেকটু আমি কয়েকটা নোটস পেলাম লেফট সাইডের। সি3, জি3 ওখান থেকে চললো। চেলোটা যখন আমি যাচ্ছি তখন সি2, জি2 ওখান থেকে মানে একটু লেফট সাইডে আরেকটু বাড়লো। আবার যখন আমার ডবল বেস হলো তখন আবার সি1, ই1 ওই জায়গাটা নিয়ে আমি আস্তে আস্তে খেলছি। তাহলে কি হচ্ছে, যখনই এই স্ট্রিং ইনস্ট্রুমেন্টগুলোর আমি কথা বলছি, আমার লেফট সাইডের যে রেঞ্জটা সেটা বাড়তে বাড়তে যাচ্ছে। এবং সেটার সাথে সাথে রাইট সাইডেও কিছুটা চেঞ্জ হচ্ছে, কারণ সবগুলোতে তো আবার সি6, সি7 চলে যাবে না। সেটা ভায়োলিন যেহেতু একটু হাই পিচ বা ট্রেবলের ইনস্ট্রুমেন্ট, তখন সেটাই আমি পাচ্ছি। নাও কেন আমি বলছি, অনেক সময় কি হয়, ইফ ইউ ওয়ান্ট টু বি এ কম্পোজার, যেটা আমি বললাম, suppose one day you will play the symphony orchestra, one day you will play the chamber orchestra, one day you will compose music for films at an orchestral great, at a grandiose score, but today you don't have the facility. What do you have? You have a synth, and you are starting out. So you are not making excuses, but you are learning things. So today you know that I have a synth which is giving me 1 octave or 2 octave or 3 octave. But I know that I for this I need an instrument which is covering the bass part, which is not covered in the instrument. তখন আমি ট্রান্সপোজ কতটা করব, সেটাকে শিফট করে করে কিভাবে নিয়ে যাব, এগুলো খুব ম্যাটার করে। তো আমি অক্টেভের সেন্সটা যখন আমার কাছে আসছে, বিশেষ করে সেন্সটা মানে আমি কি বলছি, আমি তো সাদা কিজ গুলো দেখে বুঝতেই পারি বাজিয়ে। ইউ নো টু ট্রেন ইউর ইয়ার। আমি শুনে বুঝতে পারবো এটা 5-এ আছে না 4-এ আছে না 3-তে আছে। 3, 4, 5, 6 এইটা বুঝলেই অনেকটা। আবার যখন চেলোটা আমি দেখছি তখন 2টা কোন দিকে আছে, ডবল বেসে 1টা কোন দিকে আছে। আবার যখন আমি একটু ভায়োলিনের দিকে এই 6-7-এর দিকটা হয়ে যাচ্ছে। তো এই রেঞ্জটা যদি আমি কভার করে ফেলি, তাহলে আমার কানটা তৈরি হবে। আমি শুনে বুঝতে পারবো এটা 4 এর চারপাশে আছে নাকি 5 এর চারপাশে আছে, নাকি আমার 3 এ আছে না 2 এ আছে। তাহলে আল্টিমেটলি আমার একটা পেইন্টিং এর মতো হয়ে যাবে। যখন আমি ইনস্ট্রুমেন্ট গুলোকে ইউজ করছি, স্ট্রিং সেকশন, উডউইন্ডস বলি, ব্রাস বলি, যাই হোক না কেন, এটা হচ্ছে প্যালেট আমার কাছে একটা আছে। টিম্ব্রে অফ দ্য ইনস্ট্রুমেন্ট আমার আছে, দ্য ওয়ে অফ প্লেইং, বিভিন্ন মেনি ফ্যাক্টরস আর ইনভলভড। বাট আলটিমেটলি আমার নোটস আর ফ্রিকোয়েন্সি নিয়ে যখন আমি বলছি, যেটা আমি পিয়ানোতেও পাচ্ছি, then I can play in the piano and I can compose accordingly. এই ইনস্ট্রুমেন্টটাই আমি এই জায়গাটা পাই, এই রেঞ্জটা পাই, বাট আমি পিয়ানোতে বাজিয়ে সেই অনুযায়ী লিখে রাখলাম নোটস। সাইমালটেনিয়াসলি যখন মানে আমার পারফর্মাররা পারফর্ম করছে, তখন তারা জানতে যাচ্ছে না যে আমি এটা পিয়ানোতে বসে লিখেছি, বাট মিউজিকটা ওভারঅল কতটা কোহেরেন্ট হলো, দ্যাট ইজ হোয়াট দ্যাট ম্যাটার্স। ঠিক আছে? তো আমি এই সেশনটা কেন করলাম, বিকজ উই আর টকিং অ্যাবাউট ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টস, উই আর টকিং অ্যাবাউট ডিফারেন্ট কম্পোজার্স, বাট পিয়ানো ইজ ওয়ান ইনস্ট্রুমেন্ট, হার্প ইজ অলসো ওয়ান ইনস্ট্রুমেন্ট। আই হ্যাভ মেনশনড ইট। হার্পের মধ্যেও কিন্তু আমি অনেকটা অক্টেভ কভার করছি, সি1 থেকে সি7, এবং ওই যে রেঞ্জটা, এই অনেকটা কভার করছি। বাট ওই যে ওয়ে অফ প্লেয়িং, স্ট্রিংটার কোয়ালিটি কি, সাউন্ডটা কিরম হচ্ছে, এগুলো খুব ডিফারেন্ট। তো পিয়ানোতে আমি যেটা পাচ্ছি, পিয়ানোতেও আমি একটা বড় রেঞ্জ পাচ্ছি, সি1 থেকে সি7, এই যে আরো কয়েকটা কি থাকে, যদি if you really want to make something experimental, then you can play with it. বাট সি1 থেকে সি7 এর রেঞ্জটা অ্যাজ এ গুড রেঞ্জ, যেটা আমার হার্পও দিচ্ছে, যেটা আমার পিয়ানোও দিচ্ছে, এবং তার মাঝখানে আমার ভায়োলিন ফিট করছে একটু হায়ার ট্রেভেলের দিকে, ফ্রিকোয়েন্সির দিকে। ভিওলাতে আরো কয়েকটা নোট পাওয়া গেল, চেলোতে আরেকটু লেফট সাইডে সরলাম, ডবল বেসে আরেকটু লেফট সাইডে সরলাম। আবার গিটারের মধ্যে ওই 2 থেকে শুরু করে 4, 5 এর ওই রিজিয়ানটার মধ্যে কয়েকটা রেঞ্জ পেলাম। ইউকুলেলেতে 4, 5, 6 এর দিকে যাবে যাবে ওরম একটু করছি, যেটুকুনি দরকার যখন। আবার যখন ভায়োলিন পাচ্ছি তখন আমি বললাম যেটা পেলাম। আবার যখন শুধু রেকর্ডারে যাচ্ছি, একদম একটা খুব ন্যারো ব্যান্ড আমি পাচ্ছি, যেখানে সি5 টু সি6 ওই আশেপাশেই খেলছি। বাট আলটিমেটলি হোয়াট আই এম ডেভেলপিং ইজ মাই ইয়ার ফর দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ফর দ্য এন্টায়ার কম্পোজিশন। এবার আরেকটা জিনিস যেটা হয়, উইচ আই মাস্ট মেনশন, সেটা হচ্ছে যে অ্যাবসলিউট পিচ একটা হয়। যখনই একটা নোট বাজলো, আমি তখন শুনেই বলে দিলাম দিস ইজ জি, দিস ইজ জি শার্প, দিস ইজ এ, দিস ইজ এ শার্প, দিস ইজ বি, দিস ইজ সি। আই ক্যান টেল ইট whenever you are pushing playing a note. I can tell it. Now the thing is, when I play piano, even if I haven't listened to a music before, যেটা আমার সকালেও হচ্ছিল আজকে, I was playing the piano, তো মানে
যখনই আমার একটা গান আমি শুনছি বা মনে পড়ছে, অনেক পুরোনো গান আছে, ডিজনির প্রচুর গান আছে, আরো প্রচুর অর্কেস্ট্রাল স্কোর আছে, জেরি গোল্ডস্মিথের কিছু সুন্দর সুন্দর উড উইন্ডস এর ইউজ আছে, আই ওয়াজ প্লেইং দ্যাট। টারারারারারা, টারা, টারা, টারারারারারারা। এরকম কিছু কিছু বিউটিফুল মিউজিক আছে ফ্লুটে, তো উড উইন্ডসে। তো সেগুলো আমরা জেরি গোল্ডস্মিথ নিয়েও কথা বলবো। আবার এইটা যখন আমি বাজাচ্ছি তখন আমার এই যে মেমোরিজ থেকে আসছে, আমি পিয়ানোতে সেটা বাজাচ্ছি। আমি শুনেই একবারই শুনলে আমি আই ক্যান জাস্ট প্লে ইট ইন দ্য পিয়ানো ওয়ান্স, মানে জাস্ট আমি শুনলাম, আমি যেখানে গিয়ে কিটাকে প্রেস করব সেটা ওইটাই বাজবে। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট ইউ উইল জাস্ট লিসেন টু ইট ইন আ ভেরি মেসমারাইজড ওয়ে। কেন দ্য ওয়ে আই প্রেস দ্য কি, এগুলো আমার পুরো ভেতর থেকে আসে। ওটা যদি বাজে আমি দায়সারা করি, আই ওয়ন্ট ফিল স্যাটিসফাইড। সেটা একটা ব্যাপার। বাট আরো অনেক কিছু শেখার আছে, সারা জীবনটা লার্নিং, প্রচুর কিছু শেখা আছে। যত আমি ভার্চুওসোর দিকে যাব, যদি আমি মোৎজার্ট, বাখ, বেটোভেনের একটা পিস প্লে করি, তাহলে অবভিয়াসলি সেখানে আমার কাজটা অনেক বেশি। সেখান থেকে সিনেম্যাটিক ফিলটা যখন আমি নিয়ে কম্পোজ করছি, আমার অত ইন্ট্রিকেট ডিটেলস গুলো অতটা থাকে না সবার মিউজিকে। মানে আই ক্যান গেট অ্যাওয়ে উইথ লেস অর্নামেন্টাল মিউজিক। বাট যখন আমি সেরকম একটা মোৎজার্ট, বাখ, বেটোভেনের পিস বাজাচ্ছি, বা অন্য কাউ, লিডসদের হতে পারে, আমার এরিক সাতি হতে পারে, এরিক সাতি তো তাও একটু মিনিমালিস্টিকের দিকে যাচ্ছে, জিমনো পিটস এগুলো যদি আমি দেখি। বাট যখন আমি বাজাচ্ছি অন্য কারোরটা, ইভেন রাখমানিনফ যখন আমি বাজাচ্ছি, প্রচন্ড অর্নামেন্টেশন আছে এবং প্রচন্ড এম্বেলিশমেন্টস আছে এবং ড্রামা আছে। বেটোভেন যখন আমি বাজাচ্ছি, প্রচন্ড ড্রামা আছে। যখন একটা মেলো সাউন্ডও হচ্ছে, তার মধ্যে একটা কনফ্লিক্ট, একটা ড্রামা আছে। তো এইগুলো যখন আমি বাজাচ্ছি, তখন কি হচ্ছে, আমার রেপার্টোয়ারটা ইনক্রিজ হচ্ছে। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে, আমার প্র্যাকটিস যত আমি করছি, কঠিনটা নিয়ে আমি প্র্যাকটিস করছি। পরে যখন নিজে আমি একটা কম্পোজ করবো, হয়তো অত কঠিন আমি বাজাচ্ছি না, বাট ওইটা বাজিয়ে আমার একটা মাসেল মেমোরি ডেভেলপ করেছে, আমার একটা প্র্যাকটিস হয়ে গেছে। তারপরে আই এম জাস্ট কম্পোজিং জাস্ট বেসড অন মাই ফিলিং, আই এম কম্পোজিং বেসড অন মাই ইমোশনস, অ্যান্ড সামথিং গ্রেট ইজ কামিং আউট। ফিলিপ গ্লাসের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম, অ্যান্ড আই উইল প্লে অন 17th। সো সেখানে যখন বাজাচ্ছি, আমি দেখছি যে ওটা, হি হ্যাজ এ ডিফারেন্ট স্টাইল, ইন্ডিভিজুয়ালিস্টিক স্টাইল, যেটা হি ইজ ইউজিং। সেটা আমার একটা রিপিটেটিভ প্যাটার্নস আছে, এবং তার মধ্যে একটা থিম অ্যান্ড ভ্যারিয়েশনস করে, ইট ইজ নট জাস্ট লাইক এ লুপ। তো বিভিন্ন বিভিন্ন ভাবে বাজাচ্ছেন, কম্পোজ করছেন, বাট আলটিমেটলি ইট কামস ডাউন টু, যদি আমি বলি একদম বেসিক লেভেলে, নোটস, ফ্রিকোয়েন্সিস। তো ওই অক্টেভ গুলোর মধ্যে কি কি আছে, এবার ওই অক্টেভের কম্বিনেশনস যদি আমি নিই, তাহলে কোন কম্বিনেশনে কোন স্কেলটা হবে, একটাই ফর্মুলা আছে, ডিপেন্ডিং অন দ্য রুট ইউ ক্যান ক্রিয়েট দ্য এন্টায়ার স্কেল। আমি সার্কেল অফ ফিফথ দিয়ে বুঝেছি যে রাইট সাইডে গেলে একটা একটা করে শার্প বাড়ছে, লেফট সাইডে গেলে একটা একটা করে ফ্ল্যাট বাড়ছে, বাট আলটিমেটলি কি হচ্ছে, আমি স্কেলের রিপ্রেজেন্টেশন যাচ্ছি। যদি আমি 180 ডিগ্রিটাও কভার করতে পারি, তাহলে আমি দেখছি যে স্কেলটার মধ্যে কালারিংটা কিভাবে হচ্ছে, একটা শার্প অ্যাড হলো, আরেকটা শার্প অ্যাড হলো, কালারিংটা কিভাবে হচ্ছে, এগুলো সব আমি পিয়ানোতে পেয়ে যাই। তারপরে আমি হয়তো ইন্সট্রুমেন্টেশন লিখলাম। হাওয়ার্ড শোর, যেমন আমি বলছিলাম যে নিজে হাতে লেখেন শিট মিউজিকে, এই নিয়ে মনিকনেও প্রচুর হাতে লিখেছেন। তো আলটিমেটলি পিয়ানোতে কম্পোজ করলে কি হয়, ইউ আর গেটিং আ ডিফারেন্ট রেঞ্জ। যেটা আমি শুধু রেকর্ডার ফ্লুটে যদি করে যাই, আমি হয়তো মেলোডিটা পেলাম, বাট অনেক কিছু আমি পেলাম না। বিকজ C5 C6 এর ওইটুকুনি রেঞ্জের মধ্যে আমি বাজাচ্ছি, শুনতে হয়তো ভালো লাগছে, বাট এন্টায়ারলি একটা অর্কেস্ট্রাল কম্পোজিশন আমি করছি না। আবার যদি সেটাকেই ভেবে ভেবে ট্রান্সপোজ করি, তাহলে না হয় আমি ভাবতে পারলাম, বাট ইটস এ কাম্বারসাম টাস্ক। পিয়ানোতে আমি পুরো রেঞ্জটা পাচ্ছি। বা 61 কিজের একটা সেন্থও যদি হয়, সেখানেও আমি টু সাম এক্সটেন্ট একটা রেঞ্জ পাচ্ছি। যদি আমি 3 থেকে 6 পর্যন্তও পাই, তাহলে সেখানের মধ্যেও আমি দেখতে পাচ্ছি আমার ভায়োলিন ইনস্ট্রুমেন্টটা পড়ছে, ভিওলাটা পড়ছে, আমার চেলোটা কিছুটা পার্ট পড়বে, বেসের পার্টটা হয়তো পড়লো না, বা পড়লেও সেটা কিরম হচ্ছে। বাট 88 কিজটা যখন নিয়ে আমি কাজ করছি, তখন আই এম গেটিং এ বিগ রেঞ্জ। সেখানে C1 থেকে C7 অক্টেভটা নিয়ে যখন দেখছি, তখন তার মাঝখানেই এক একটা রেঞ্জে এক একটা ইনস্ট্রুমেন্টের যে রেঞ্জ সেটা থাকে। এবার তার সাথে আলাদা কি হচ্ছে, এক একটা ইনস্ট্রুমেন্টের প্লেইং করার ধরন, ভায়োলিনের ক্ষেত্রে বা চেলোর ক্ষেত্রে বা আমার ভিওলার ক্ষেত্রে, এগুলোতে বা ভিওলার, এগুলোর ক্ষেত্রে আমরা একটা বউ নিয়ে ইউজ করছি, তো সেটার একটা অন্য ফিলিং আছে, যে বাজাচ্ছে তারও, যে শুনছে তারও। যখন আমি গিটার বাজাচ্ছি, তখন সেখানে আমি ফিঙ্গার স্টাইল করতে পারি, পিকিং করতে পারি, স্ট্রামিং করতে পারি। ইলেকট্রিক গিটার হলে একরকম, নাইলন স্ট্রিং হতে পারে, অ্যাকোস্টিক হতে পারে, বাট আমি নোটস এন্ড ফ্রিকোয়েন্সির একটা রেঞ্জ পেয়েছি, যেটা ওই ওই অক্টেভ গুলোর মধ্যে ফিট করছে। ইউকেলেলেতে আমি বললাম কিভাবে আমি বাজাচ্ছি, স্ট্রাম করতে পারি, পিকিং করতে পারি, বাট ওই 4 5 6 এর কাছাকাছি যাবো না যাবো, এখানে হচ্ছে সুইট স্পট, কোন জায়গাটায় আছে, কোন জায়গায় দেখবো আমি হচ্ছে এটা। বাট জেনারেলি, if you have observed me, you will also have seen this.
যখনই আমি একটা কম্পোজিশন বাজাই, জাস্ট মেলোডিটা বা ফ্রেজিংটা যখন বাজাই, 4, 5 আর 6 এর মধ্যে কোথাও একটা হচ্ছে। খুব কমই হয়তো ট্রান্সপোজ করলাম যদি আমি শুধু মেলোডিটা বাজাই, আমি বলছি না অ্যাকম্পানিমেন্টস কি আছে, আমি বলছি না কম্পোজিশন এলিমেন্টস গুলো কি কি আছে। যদি আমি বলি কিভাবে এন্টায়ার থিং, একটা মেলোডিটা যদি আমি শুনেই বলতে পারি না এটা গডফাদারের থিম, এটা স্টার ওয়ার্সের থিম, ইন্ডিয়ানা জোনসের থিম, এটা আমার হ্যারি পটারের থিম, হেডভিগস এর এই যে একটা মেলোডি একটার মধ্যে করা, যতবার আমি বাজিয়েছি C4, C5, C6, somewhere around this range, ওই মেলোডিটা থাকছে, ফ্রেজিংটা থাকছে। তার সাথে সাথে কখনো কোনো ইনস্ট্রুমেন্ট ঢুকছে, সেটা আরেকটা রেঞ্জ কভার করছে। যত কম্পোজিশনটা ফুলার কম্পোজিশন হয় তত আমরা উপভোগটা বেশি করে করি। বাট এখানেও আমি একটু জিনিস দিয়ে শেষ করব আজকে। রবীন্দ্রনাথ ঠাকুর এটা খুব ভালো কাজ করেছেন, সত্যজিৎ রায় অলসো টু সাম এক্সটেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর এই যে একটা রাগ শুনতেন বা পিয়ানোর মিউজিক শুনতেন, সেটাকে তিনি একটা সুন্দর করে ছোট্ট একটা লেয়ার, মিনিমালিস্টিক লেয়ারকে শুধু সুরটাকে নিয়ে সেটার মধ্যে কথা দিয়ে একটা খুব সুন্দর গান বানাতে পারছেন। একটা কম্পোজিশনকে শুনে সেটা সরলীকরণ করে সেটাকে করা, যেটাকে আমরা হাম করছি, আমরা গান গাইছি, দ্যাটস আ গ্রেট থিং। সত্যজিৎ রায়ও করেছেন, যার জন্য খুব সিলেক্ট মিউজিক, খুব মিনিমালিস্টিক মিউজিক, কিন্তু যখন আমরা শুনছি আমাদের শুনেই যেন মনটা ভরে যাচ্ছে। বিকজ ওই সিম্পলিসিটি ইজ দ্য আলটিমেট সফিস্টিকেশন। ওই পর্যন্ত আসতে ওনাদের অনেক কিছু বুঝতে হয়েছে, তারপরে হয়তো হেলায় কম্পোজিশন হয়ে গেছে, বাট টু কাম টু দ্যাট পয়েন্ট ইট টুক এ লট অফ টাস্ক। তো 17 তারিখ আমরা সেটা নিয়ে আলোচনা করব, আজকে এটা এখানেই শেষ করছি। 17 তারিখে আমরা বলবো যে কে কিভাবে বাজাচ্ছে। আমি মেলোডিটা দেখছি, একটু 2 এর দিকে গেল, একটু 3 এর দিকে গেল, একটু 6 এর দিকে গেল, একটু 5 এর দিকে গেল, বাট সেখানে প্লেয়িং এর ধরনটা কি, স্কেলস কি হচ্ছে, ইন্টোনেশন কি হচ্ছে, কে কতটা শার্প ইউজ করলো, কে কতটা অ্যাক্সিডেন্টাল ইউজ করলো, কে কতটা ফ্ল্যাট সি স্কেলেই বাজিয়ে দিল। কিন্তু যখন আমি শুনছি একটা কম্বিনেশন অফ নোটস, আমি একটা মেলোডি মনে পড়ছে, আমার একটা রিলেটিবিলিটি ফ্যাক্টর রয়েছে, ফ্রেজিংটা আমি বাজাচ্ছি, সেটা নিয়ে একটা মিউজিক্যাল সিনেম্যাটিক এলিমেন্ট হচ্ছে, কম্পোজিশন হচ্ছে। যদি আমি প্রাইসনারের মিউজিক শুনি, খুব সিম্পলিস্টিক মিউজিক, টং টা রা রা টা এ টা রা, এরকম ভাবে একটু একটু করে একটা একটা ইনস্ট্রুমেন্ট আসছে, একটু করে মিনিমালিস্টিক একটা কম্পোজিশন, বাট ট্রিমেন্ডাস সিনেম্যাটিক অ্যাপিল, tremendous cinematic appeal, এত profound music. That's why I call that silence is so profound. If you listen to the compositions of Preissner বা অনেক সময় অনেক ওয়েস্টার্ন ক্লাসিক্যাল কম্পোজিশনস আছে, থাইস মেডিটেশন যদি আমি শুনি, আমি দেখবো যে সাইলেন্সের সাথে কি সুন্দর ব্লেন্ড হয়েছে নোটস গুলো। মানে শুধু দেখাতে হবে বলে বড় একটা অর্নামেন্টেশন না, সেরকমও মিউজিক আছে, বাট এটার মধ্যে ওই একটা সোজা সাবলীল ভাবে যেটা মিউজিকটাকে বলা, তো সেগুলো আছে আর কি। হান্স খুব ভালো পেয়েছে, হান্স হ্যাজ গট আ লট অফ ইট। কেন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক থেকে ইন্সপায়ার্ড হয়ে যখন আমি সিনেম্যাটিক ফিল্ড বানাচ্ছি, তখন সেখানে আমার সবাই মিলে একসাথে ইনস্ট্রুমেন্ট গুলো বাজাচ্ছে, সেখানেও একটা স্কোপ আছে। বাট তাহলেও ওই ভার্চুওসোর একটু ফিল আছে, বাট সিনেম্যাটিক অ্যাপিলটা আছে। So we will talk about all these things, কারা কিভাবে করছেন, and it will be a wonderful session. So I will wait for you on 17th, যেখানে আমরা কম্পোজার্স এন্ড স্টাইলস নিয়ে বলবো। তারপরে 24-এ আমরা চলে যাব টু চেলো, বিকজ পিয়ানোর পুরো রেঞ্জটা আমি বললাম। এবার একটু বাঁ দিকের ঘেসে আমি আসছি 2, 3, 4 ওই রেঞ্জটায়, যেখানে আমরা চেলো, একটু ভায়োলিনের কথাও বলবো, জন উইলিয়ামস এর ক্ষেত্রেও আমরা বলবো, চেলোর ক্ষেত্রে ইয়ো ইয়ো মান, হিলদুর এবং সাকামোতোকে নিয়ে আমরা কথা বলবো। রেভেনেন্টে খুব সুন্দর মিউজিক দিয়েছে সাকামোতোর, হিলদুর সাকামোতোর একটা খুব সুন্দর কম্বিনেশন আছে, তো সেটা সিনেম্যাটিক অ্যাপিল, সেখানেও মিনিমালিস্টিক একটা ব্যাপার, অথচ বিউটিফুল প্রফাউন্ড মিউজিক। বাট ওই যে কোন রেঞ্জটা আমি ইউজ করছি সেটার থেকেও বড়, সেটা আমি জানছি অ্যানালিসিস যখন আমি করছি, বাট আলটিমেটলি ইট ইস কামিং আউট অফ মাই ইমোশন অ্যান্ড ফিলিং। যত আমি বুঝতে পারবো, যত আমি গানটা তৈরি করব, তত অটোমেটিক্যালি আমি সেটা বুঝে যাবো। বাট পিয়ানো কেন আমি বললাম আজকে, পিয়ানো কেন হচ্ছে, পিয়ানো এমন একটা ইনস্ট্রুমেন্ট, সামনে গিয়ে যখন আমি বসছি তখন আমার এই তো কটা প্যাটার্ন আছে, কম্বিনেশন আছে, তার সামনে আমি মনে হচ্ছে কিছুই জানি না, বাট আলটিমেটলি ওই কম্বিনেশনটাকে ইউজ করি আমি একটা বিউটিফুল ওয়ার্ল্ড তৈরি করবো, একটা অ্যাকোস্টিক ল্যান্ডস্কেপ তৈরি করবো, বা একটা মিউজিকের একটা ল্যান্ডস্কেপ তৈরি করবো। বাট ওই কটা প্যাটার্নসই আছে, ওই কটা নোটসই আছে, ওই 7, 5, 12 এই যে কম্বিনেশনটা ডিফারেন্ট অক্টেভসে, হায়ার পিচ লোয়ার পিচ, সেটার থেকেই এত কিছু মিউজিক বেরিয়ে এসছে। মানে ইটস জাস্ট দ্য ওয়ে ইউ পুট থিংস টুগেদার, রাইট? সো সি ইউ ইন দ্য নেক্সট সেশন, 17 তারিখ, তারপর দেখা হবে।